হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট সহ 9 জনের মর্মান্তিক মৃত্যু, 5 দিনের রাষ্ট্রীয় শোক, দুর্ঘটনার কারণ নিয়ে ধোঁয়াশা। ঋণ নিয়ে অভিনব প্রতারণা, রিজেন্ট শাহেদের সহযোগিতায় পদ্মা ব্যাংকের সাবেক নির্বাহী চেয়ারম্যান চিশতি দুদকের চার্জশিট। মূল্যস্ফীতির ভারে অসহায় মানুষ, কোনোভাবে নিয়ন্ত্রণে আসছে না দাম, কঠোরভাবে বাজার মনিটরিং এর নির্দেশ প্রধানমন্ত্রীর। ঢাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চলবে, স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনায় সরকার প্রধানের অনুমতি, জানালেন কাদের। এবং রাত পোহালে 156 উপজেলায় ভোট, কেন্দ্রে গেছে সরঞ্জাম, ভোটার উপস্থিতি বাড়ানোর কাজ ইসির নয়, বলছে কমিশন। দর্শক, সংবাদ সন্ধ্যায় দেখছিলেন একেএস-টিএমটি বার সংবাদ শিরোনাম, সাথে আছি আমি কানিজ লাবণী। ইরানের দুর্গম পার্বত্য অঞ্চলে হেলিকপ্টার দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ 9 জনের। তাদের মরদেহ দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ঘোষণা করা হয়েছে 5 দিনের রাষ্ট্রীয় শোক। সংকট এড়াতে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বর্তমান ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবারকে, আর ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আলী বাঘেরি কানি। লুৎফর কবিরের রিপোর্টে দেখুন বিস্তারিত। ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় প্রেসিডেন্ট রাইসি সহ 9 আরোহীর সন্ধানে সোমবার সর্বশক্তি দিয়ে অভিযানে নামে উদ্ধারকারী দল। বিধ্বস্ত হেলিকপ্টারের সন্ধান মেলে সেখানকার দুর্গম এলাকায়। রেড ক্রিসেন্টের ধারণকৃত ছবিতে দেখা গেছে পুড়ে ছাই হয়ে গেছে হেলিকপ্টারটি। সব প্রচেষ্টাই যেন বৃথা, কাউকেই ঘটনাস্থল থেকে জীবিত পাওয়া যায়নি। পরে ইরানের ভাইস প্রেসিডেন্ট এক বিবৃতিতে নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ সব আরোহী নিহত হয়েছেন এই মর্মান্তিক দুর্ঘটনায়। এই ঘটনায় শোক নেমে এসেছে দেশ জুড়ে। শোক জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সহ আরও অনেক দেশের নেতারা। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দেশটির জনগণের জন্য দায়িত্ব পালন করার সময় দুর্ঘটনার শিকার হন উল্লেখ করে একে শহীদি মৃত্যু বলছে তেহরান। রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। সেখানে একটি বাঁধ উদ্বোধন করতে যান প্রেসিডেন্ট রাইসি সহ আরও কয়েকজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা। সেখান থেকে হেলিকপ্টার নিয়ে তাবরিজে ফেরার পথে জোলফা এলাকার কাছে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবারের কাছে পাঠানো শোক বার্তায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্য সফর সঙ্গীদের মৃত্যুতে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন। আলাদা শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, মর্মান্তিক এ মৃত্যুর কথা শুনে গভীরভাবে মর্মাহত ও দুঃখিত তিনি। বাংলাদেশ সরকার ও নিজের পক্ষ থেকে ইরানের সরকার ও ভ্রাতৃপ্রতিম দেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী। মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানি প্রেসিডেন্ট সহ 9 জনের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বিশ্ব। শোক বার্তা এসেছে ভারত, পাকিস্তান, রাশিয়া সহ আরও অনেক দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের পক্ষ থেকে। এ মৃত্যু কোনোভাবে মেনে নিতে পারছেন না ইরানের সাধারণ মানুষ। লুৎফর কবিরের ডেস্ক রিপোর্ট। হেলিকপ্টার বিধ্বস্তে অকালে ঝরে গেল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রাণ। ওই হেলিকপ্টারে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী সহ দেশটির আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তাও। ইরান আজারবাইজান সীমান্তে বাঁধ উদ্বোধনের জন্য রোববার আজারবাইজানের পূর্বাঞ্চলে সফরে যাওয়ায় কাল হলো তাদের। বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের কোনো আরোহী বেঁচে নেই। সোমবার সকালে এমন খবরের শোক নেমেছে দুনিয়া জুড়ে, যা কোনোভাবেই মানতে পারছেন না দেশটির সাধারণ মানুষ। এটি আমাদের দেশের জনগণের জন্য সত্যিই দুর্ভাগ্যজনক খবর। তিনি আমাদের দেশের প্রেসিডেন্ট ছিলেন।
তাৎক্ষণিক শোকবার্তায় দুঃখ প্রকাশ করেছেন ইরাকের প্রধানমন্ত্রী শিয়া আল সুদানি। পরিবারের প্রতি গভীর শোক জানান এই বার্তায়। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহতে গভীর শোক জানিয়েছে বন্ধু রাষ্ট্র কাতার। প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী এবং তাদের সহকারীদের মৃত্যুতে ইরানি জনগণের প্রতি আমাদের গভীর সমবেদনা। সৃষ্টিকর্তা যেন তাদের ক্ষমা করে দেন। রাইসির নেতৃত্বের প্রশংসা করে এমন মৃত্যুতে গভীর সমবেদনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। গেল বছর জাতিসংঘ সাধারণ অধিবেশনে রাইসির সঙ্গে সাক্ষাতের একটি ছবিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন তিনি। নিজ দেশে 3 দিনের শোক ঘোষণা করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। সমবেদনা জানিয়েছে লেবাননের ইরানের মিত্র হিজবুল্লাহ, গাজার স্বাধীনতাকামী সংগঠক হামাস এবং ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। রাইসির মর্মান্তিক মৃত্যুতে গভীরভাবে শোকাহত বলে বিবৃতি দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইরানের প্রয়াত এই প্রেসিডেন্ট ভারত ইরান দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করতে অবদান রেখেছিলেন বলেও উল্লেখ করেন তিনি। গভীরভাবে শোকাহত পাকিস্তান ও তুরস্ক। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। শেষ পর্যন্ত আশঙ্কাই সত্যি হলো। ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ গেল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের। আর এর মধ্য দিয়ে ইতিহাসের অন্যতম এক ট্র্যাজেডির সাক্ষী হলো ইরান। তবে এটি কেবলই নিছক একটি দুর্ঘটনা নাকি নাশকতা, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে নানা মহলে। অন্যয় কর্মকারের রিপোর্ট। দুর্গম পাহাড়, এর মধ্যেই পড়ে আছে বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ। রোববার স্থানীয় সময় সন্ধ্যার দিকে দুর্ঘটনাটি ঘটলেও এতে থাকা ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী সহ বাকি আরোহীর ভাগ্যে কি ঘটেছে তা নিয়ে ছিল ধোঁয়াশা। অবশেষে সোমবার সকালে নিশ্চিত হয়ে যায় হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ সব আরোহী। আর এর মধ্য দিয়ে ইতিহাসের অন্যতম এক ট্র্যাজেডির সাক্ষী হয় ইরান। মূলত খারাপ আবহাওয়া ও কুয়াশার কারণে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়লেও এটি কেবলই নিছক একটি দুর্ঘটনা নাকি নাশকতা, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে নানা মহলে। এমনকি হেলিকপ্টার দুর্ঘটনায় যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিমাদের হাত থাকতে পারে বলেও মনে করছেন অনেকে। পূর্বই আজারবাইজান, কিন্তু আজারবাইজান নামে যে রাষ্ট্রটা সেই রাষ্ট্রের পাশেই ইরানের যে অংশটা সেইটা হচ্ছে পূর্ব আজারবাইজান। তো সেখানে নিহত হওয়ার ঘটনাটার একটা বিশেষ ইঙ্গিতবাহী অনেকের কাছে। ইরানের সাথে ইসরায়েলের যেমন ভীষণ রকমের একটা দায়কুম্ভ সম্পর্ক, ঠিক আজারবাইজানের সাথে ইসরায়েলের তেমনই একটা মিত্রতা, বন্ধুত্বের সম্পর্ক। অর্থাৎ আজারবাইজান একটা ইসরায়েলের বিশেষ একটা কেন্দ্র বলতে পারেন, অনেকটা ঘাঁটি বলতে পারেন। সেই দেশের সীমান্তে এই ঘটনাটা ঘটেছে এবং এমন সময় ঘটনাটা ঘটেছে যখন মধ্যপ্রাচ্যে খুব একটা ক্রিটিক্যাল মোমেন্ট চলছে এবং কিছুদিন আগে ইরানের সাথে ইসরায়েলের একটা ছোটখাটো সামরিক সংঘাত হয়েও গেছে। দুর্ঘটনার কারণ নিয়ে বিভিন্ন মহলে এমন প্রশ্নের পেছনেও রয়েছে বেশ কিছু যুক্তি। আর এতে যে বিষয়টি ঘুরে ফিরে সবচেয়ে বেশি আলোচনায় তা হলো দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারটি ছিল যুক্তরাষ্ট্রের তৈরি। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ইরানে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি ছিল যুক্তরাষ্ট্রের তৈরি বেল 212 মডেলের। তবে 1979 সালে ইসলামী বিপ্লবের পর ইরানের কাছে এই মডেলের আর কোনো হেলিকপ্টার বিক্রি করেনি যুক্তরাষ্ট্র। মূলত এ কারণেই দুর্ঘটনার পেছনে কোনো নাশকতা রয়েছে কিনা তা নিয়ে সন্দেহের ডালপালা মেলতে শুরু করেছে। 3টি হেলিকপ্টারের মধ্যে বাকি 2টি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছালেও কেবল ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হওয়ায় বিষয়টি সহজভাবে মেনে নিতে পারছেন না কেউই। সেই সঙ্গে হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি অত্যন্ত পুরাতন একটি মডেলের হওয়ায় দুর্ঘটনায় ওয়াশিংটনের কোনো হাত রয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। যদিও ওয়াশিংটন বলছে হেলিকপ্টার দুর্ঘটনায় নাশকতার কোনো আলামত এখন পর্যন্ত পায়নি মার্কিন গোয়েন্দা বিভাগ। তবে এটি দুর্ঘটনা হোক কিংবা নাশকতা হোক, ইরানের প্রেসিডেন্টের এমন মর্মান্তিক মৃত্যু আগামী দিনগুলোতে বিশ্ব রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যয় কর্মকার, নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রতারণার জাদুকর খ্যাত রেজান শাহেদের অভিনব কায়দার আরেক জালিয়াতি ধরা পড়েছে দুদকের জালে।
হাসপাতালের যন্ত্রপাতি কেনার নামে পদ্মা ব্যাংক থেকে টাকা নিয়ে বিল পরিশোধের নামে নিজের আরেক ব্যাংক হিসেবে স্থানান্তর করেন তিনি। ঋণ জালিয়াতির মামলা তদন্তে এমন রহস্য উদ্ঘাটন করেন দুদক কর্মকর্তারা। ৩ কোটি টাকা অর্থ আত্মসাতের মামলার অভিযোগপত্র আদালতে জমা দিয়েছে দুদক। এতে মোহাম্মদ শাহেদ, পদ্মা ব্যাংকের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতি সহ 4 জনকে আসামি করা হয়েছে। মহিউদ্দিন আহমেদের সহযোগিতায় বিস্তারিত ফজলে আদিত্যের রিপোর্টে। প্রতারণা জগতের পরিচিত নাম মোহাম্মদ শাহেদ। এবার আরেক জালিয়াতি ধরা পড়েছে সেই রিজেন্ট শাহেদের। এক সময়ে ফার্মার্স ব্যাংক, বর্তমানে পদ্মা ব্যাংক থেকে 2 কোটি টাকা ঋণ নেন শাহেদ। সেই টাকা নেয়ার জন্য ঋণ অনুমোদনের আগের দিন ব্যাংকের তৎকালীন নির্বাহী চেয়ারম্যান মাহবুব চিশতিকে 35 লক্ষ টাকা ঘুষ দেন। সেই টাকা যায় তার ছেলে রাশেদুল হক চিশতির ব্যাংক হিসেবে। ঋণ মঞ্জুর হওয়ার আগের দিন শাহজালাল ইসলামিক ব্যাংকের উত্তরা মহিলা শাখায় অপর এক ব্যক্তির নামে ব্যাংক হিসাব খুলেন। সেই ব্যাংক হিসাবে যন্ত্রপাতি কেনার বিল বাবদ ঋণের সব টাকা হস্তান্তর করেন। প্রকৃতপক্ষে সেই ব্যাংক হিসাবের মালিকও ছিলেন শাহেদ। হাসপাতালে যন্ত্রপাতি কেনার কথা বলে টাকা নিলেও বাস্তবে কোনো যন্ত্রপাতি ক্রয় না করে টাকা আত্মসাৎ করেন তিনি। পদ্মা ব্যাংকে ভুয়া তথ্য দিয়ে ব্যাংক কর্মকর্তার যোগসাজশে হাতিয়ে নেয় 2 কোটি টাকা। সুদসহ সেই টাকার পরিমাণ দাঁড়ায় 3,50,58,757 টাকা। অভিযোগপত্রে অপর 2 আসামি হচ্ছেন মাহবুব চিশতির ছেলে রাশিদুল হক চিশতি ও রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম খলিল। করোনার সময় শাহেদের মালিকানাধীন প্রতিষ্ঠান রিজেন্ট হাসপাতালে মানুষকে স্বাস্থ্যসেবার নামে প্রতারণার অভিযোগ ওঠে। করোনার জাল সনদ বিক্রয় করে মানুষের সাথে প্রতারণার অভিযোগে 2020 সালের জুলাইয়ে গ্রেপ্তার হন শাহেদ। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। দর্শক, সংবাদ সন্ধ্যায় আরো থাকছে। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে ঘূর্ণিঝড় রোমেল। নাজুক বেড়িবাঁধ নিয়ে আতঙ্ক উপকূলের মানুষ, পদক্ষেপের দাবি। কঠোরভাবে বাজার মনিটরিং শুরু করতে বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় তিনি এ নির্দেশ দেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। বিকেলে সচিবালয় ব্রিফিংয়ে তিনি আরও জানান, শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখা সহ বিভিন্ন অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক দেবে সরকার। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। যতদিন যাচ্ছে ততই লাগামহীন হচ্ছে নিত্যপণ্যের দাম। কোনোভাবে যেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। নিত্যপণ্য থেকে শুরু করে সব ধরনের পণ্যের দাম ঊর্ধ্বমুখী, আর এতে সবচেয়ে বেশি বিপাকে নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে উঠে আসে বাজার পরিস্থিতি। প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা, বাজার নিয়ন্ত্রণে জোর দিতে হবে নজরদারিতে। বৈঠক শেষে বিকালে সচিবালয়ে মন্ত্রিসভার বিষয়বস্তু সাংবাদিকদের কাছে তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি জানান, বাজারে কৃত্রিম মূল্যবৃদ্ধির প্রবণতা রোধ করতে বাজার মনিটরিং করতে বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। বাণিজ্য মন্ত্রী মহোদয়কে খুব কঠোরভাবে বলেছেন যে বাজার মনিটরিংটা দিকে জোরালোভাবে নজর দিতে বলেছেন। মানে কিছু কিছু পণ্যে বাজারে সাপ্লাই কোনো ক্রাইসিস না থাকা সত্ত্বেও পণ্য মূল্য বৃদ্ধির যে প্রবণতা দেখেছেন, উনি বললেন যে খুব কঠোরভাবে যেন বাজার মনিটরিংটা শুরু করা, সেজন্য উনি সুনির্দিষ্টভাবে বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক নীতিমালা 2024-এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রতি 2 বছর পর পর দেওয়া হবে এই পুরস্কার। বাংলাদেশ ও বিশ্বের যে কোনো প্রান্তে অথবা বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থাকে নিম্নবর্ণিত মানে কয়েকটি ক্ষেত্রে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পুরস্কার প্রদান করা যাবে। এই পুরস্কারের দেওয়া হবে 50 গ্রাম ওজনের 18 ক্যারেটের একটি পদক এবং 1 লক্ষ মার্কিন ডলার সমমূল্যের পুরস্কার দেওয়া হবে এবং একটি সনদপত্র দেওয়া হবে। এটি প্রতি 2 বছরে একবার দেওয়া হবে। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের বেতন সুনির্দিষ্ট করে আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা চলতে আর বাধা নেই। স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনা করে ঢাকার 2 সিটিতে অটোরিকশা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধানের এই সিদ্ধান্তের কথা রাজধানীতে এক অনুষ্ঠানে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ ঘোষণার পর দ্রুত সড়ক থেকে সরে দাঁড়ান অটোরিকশা চালকরা। কায়েস রাহাতের রিপোর্ট। ঢাকার 2 সিটিতে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে সোমবারও সড়কে নামেন চালকরা। রাজধানীর বাড্ডা, নতুন বাজার, রামপুরা, খিলগাঁও, মোহাম্মদপুর সহ বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এতে সৃষ্টি হয় তীব্র যানজট। তবে কোনো কোনো জায়গায় 1 ঘন্টা বা 2 ঘন্টা পর পুলিশ অটোরিকশা চালকদের সড়ক থেকে সরিয়ে দিতে সক্ষম হয়। এতে স্বাভাবিক হয়ে আসে যান চলাচল। সংঘর্ষ ও নাশকতা এড়াতে বিভিন্ন পয়েন্টে মোতায়েন ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য। আন্দোলনকারীদের দাবি, ব্যাটারি চালিত অটোরিকশা চালাতে না পারলে পরিবার পরিজন নিয়ে মহা সংকটে পড়বেন তারা। আমরা গাড়ি বের করতে পারি না স্যার, ভিতর থেকে গাড়ি ধরে লয়ে যায় 1500-2000 টাকা দেন। আমাদেরও তো বউ বাচ্চা আছে, আমরা কি করে খামো? কিস্তির টাকা দিয়ে 50,000 টাকা দিয়ে একটা রিক্সা কিনছি। এই রিক্সা আমাদেরকে ধরে নিয়ে চলে গেছে এরা ট্রাকে নিয়ে। এই রিক্সা আমাদেরকে দিচ্ছে না। আমরা এখন খাবো কি? আমরা শুধু এখন চাই, আমরা দুটো ভাত চাই, আমরা দুটো ডাল চাই। 4 দিন ধরে আমি রিক্সা চালাতে পারি না, 4 দিন ধরে আমি কিস্তি দিতে পারি না, তাও খাইতে পারি না, পেটে ভাত নাই, আমরা কি করে চলবো? সরকারের সিগনেচার ছাড়া তো আর ইনভোট হয় না। ইনভোট যে হয়েছে তাই এগুলো বাংলাদেশে যে চলতে আছে এগুলো বদ্ধ করে দিব, তারা সময় নিয়ে করুক। তারা হঠাৎ করে যদি এগুলো বদ্ধ করে দেয় তাহলে আমরা কি করে খাবো? স্বল্প আয়ের এই মানুষদের দাবি বিবেচনায় নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান অবস্থা চিন্তা করে ঢাকা সিটিতে অটোরিকশা চালু রাখার নির্দেশ দিয়েছেন তিনি। রাজধানীতে এক অনুষ্ঠানে একথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এই সব কথা বিবেচনা করে নেত্রী সিটি এলাকা ব্যাটারি চালিত গাড়ি বন্ধের যে নির্দেশ সেটা পরিবর্তন করে চালু রাখা তিনি নির্দেশ। সরকার প্রধানের এই ঘোষণার পর সড়ক অবরোধ থেকে দ্রুত সরে আসেন আন্দোলনকারীরা। রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা চললেও বন্ধ থাকবে মহাসড়কগুলোই। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। দর্শক দেখছেন সংবাদ সন্ধ্যা। দর্শক, সংবাদের শুরুতেই যেমনটি বলছিলাম, ইরানের দুর্গম পার্বত্য অঞ্চলে হেলিকপ্টার দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ 9 জনের। দর্শক, ইরানের পরিস্থিতি নিয়ে কথা বলতে তেহরান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রেডিও তেহরানের বাংলা বিভাগের সম্পাদক ডক্টর সোহেল আহমেদ। ডক্টর সোহেল, দেশ টিভিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ডক্টর সোহেল আহমেদ, আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে প্রেসিডেন্ট নিহত হওয়ার পর ইরানের বর্তমান পরিস্থিতি এখন কেমন জানাবেন? বর্তমানে গোটা জাতি শোকার্ত স্বাভাবিকভাবেই। এখানে বিভিন্ন ধর্মীয় কেন্দ্র, বিশেষ করে মসজিদ এবং মাজারে দোয়ার অনুষ্ঠান চলছে। গত রাত থেকেই দোয়ার অনুষ্ঠান শুরু হয়েছে, এখনো চলছে। পাশাপাশি বিভিন্ন আলোচনা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। এর বাইরে মন্ত্রী পরিষদের বৈঠক হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা শোক বার্তা দিয়েছেন, যে শোক বার্তায় তিনি সুস্পষ্টভাবে মোহাম্মদ মুকবেরকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দিয়েছেন। ইরানের সংবিধানের 131 নম্বর ধারা অনুযায়ী ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এই দায়িত্বটি পান। স্বাভাবিকভাবে এটা অটোমেটিক্যালি হয়ে যায়, তবে সর্বোচ্চ নেতার অনুমোদনের প্রয়োজন হয়। সে কাজটি এরই মধ্যে হয়ে গেছে। তিনি দায়িত্ব নিয়েছেন এবং দায়িত্ব নেওয়ার পর তিনি স্পিকার, অর্থাৎ সংসদের স্পিকার এবং ইরানের বিচার বিভাগের প্রধানকে নিয়ে একটি বৈঠকও সম্পন্ন করেছেন, যেখানে উনি ঘোষণা করেছেন যে শহীদ রাইসির যে পথ ছিল সেটা তিনি সুন্দরভাবে এগিয়ে নেবেন এবং তার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার জন্য তিনি দৃঢ় প্রতিজ্ঞ। তার প্রধান একটি দায়িত্ব হলো 50 দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করা, অর্থাৎ 50 দিনের মধ্যে আমরা একজন নতুন প্রেসিডেন্ট পেয়ে যাচ্ছি। আর ইরানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি তো আপনি জানেন যে আয়াতুল্লাহ খামেনি। তিনি অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব এবং ওনার নেতৃত্ব অত্যন্ত দক্ষ হিসেবে পরিচিত। সবাই তার উপর আস্থা রাখেন। তিনি আছেন বলে এখানে কোনো ধরনের সমস্যা হবে না, সেটাই সবাই ধরে নিয়েছে। জনগণ সেদিক থেকে কোনো উদ্বেগের মধ্যে নেই।
সোহেল আহমেদ, কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন মহলে একটি প্রশ্ন উঠে এসেছে যে এটি কি নিছক একটি দুর্ঘটনা নাকি নাশকতা। এই প্রশ্নের কি উত্তর দিবেন আপনি? এখানে নাশকতার প্রশ্নটি একদম উঠছে না। রাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত এটাকে নিছক দুর্ঘটনা হিসেবেই উল্লেখ করা হচ্ছে। এখানে এই ধরনের মানুষের মধ্যে হয়তো থাকতে পারে যে এই ধরনের আশঙ্কা যে তাদের যেহেতু শত্রু বেশি, এমনকি সীমান্তে ঘটনাটি ঘটেছে, এসব কারণে এক ধরনের আশঙ্কা হয়তো অনেকের মনে থাকতে পারে। কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত এ ধরনের একটি শব্দ উচ্চারণ করা হয়, অর্থাৎ রাষ্ট্র এখনো ধরে নিয়েছে যে এটা নিছক দুর্ঘটনা। যদিও যে কোনো ঘটনারই পরবর্তীতে একটি তদন্ত হয়, যে কোনো দুর্ঘটনারই হয় তদন্ত, এটারও একটি তদন্ত তো স্বাভাবিকভাবেই হবে। এরপর হয়তো যদি কিছু থেকে থাকে তখন জানা যাবে, কিন্তু এই মুহূর্তে এখন পর্যন্ত এ ধরনের কোনো কথা ইরানের নেতারা বা ইরানের কোনো মিত্রের পক্ষ থেকেও আসে। ধন্যবাদ ডক্টর সোহেল আহমেদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, এবার চলে যাচ্ছে অন্য প্রসঙ্গে। বিএনপি নেতাকর্মীদের দল হিসেবে নয় বরং অপরাধী হিসেবে গ্রেফতার করা হয়েছে বলে জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওলামা লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে এ কথা বলেন তিনি জানান, আওয়ামী লীগ সরকার ইসলামের জন্য যা করেছে দেশের অন্য কোনো শাসক তা করেনি। বিএনপি এবং তার দোসররা আলেম ওলামাদের ব্যবহার করে রাজনীতি করলেও আলেমদের জন্য কিছুই করেনি বলে মন্তব্য করেন সাধারণ সম্পাদক। বিএনপির কোন নেতা কর্মীকে বিএনপি হিসাবে জেলে পাঠাইনি, পাঠিয়েছি অপরাধী আস্তানা, অপরাধী ঠিকানা জেলখানা। এই সন্ত্রাসী, অগ্নি সন্ত্রাস, পুলিশ খুন, চিফ জাস্টিসের বাড়িতে যারা হামলা চালায় তারা কি নিরপরাধ? ডামি সরকার কারাগারকে বিরোধী দলের নেতাকর্মীদের চিরস্থায়ী ঠিকানা করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নেতাকর্মীদের মুক্তি দাবি করে এসব কথা বলেন তিনি। রাষ্ট্রীয় পেশি শক্তির জোরে বিরোধী দল দমনের কর্মসূচি চলছে জানিয়ে রিজভী বলেন, এরপরও গণতান্ত্রিক আন্দোলন সরকার থামাতে পারেনি। আওয়ামী লীগ যেন এমনই ওয়াশিং মেশিন যে এর ভিতর দিয়ে ঢুকলে লুটেরা, হরুলুটকারী, টাকা পাচারকারী, মহাদুর্নীতিবাজরা সাফ সূত্র হয়ে যান। ডামি সরকার বিরোধী দলের নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা চিরস্থায়ী করতে চাচ্ছে কারাগারকে। রাষ্ট্রীয় পেশি শক্তির জোরে চলছে বিরোধী দল দমনের কর্মসূচি, তারপরেও টলিয়ে দেওয়া যায়নি গণতান্ত্রিক আন্দোলনে নেতাকর্মীদের দৃঢ় অঙ্গীকার। দর্শক, এবার উপজেলা নির্বাচন প্রসঙ্গ। উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ কাল সকাল ৮টা থেকে একটানা ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। ভোট নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হবে উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ। এ লক্ষ্যে সোমবার সকাল থেকেই শুরু হয় সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানোর কার্যক্রম। জেলা রিটার্নিং অফিসের কার্যালয় থেকে প্রিজাইডিং অফিসাররা বুঝে নেন সরঞ্জাম। সোমবার সকালে রংপুরের 2টি উপজেলায় পাঠানো হয় ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম। অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে সব প্রস্তুতি নেয়ার কথা জানায় পুলিশ। পুরো মিঠাপুকুর এবং পীরগঞ্জ 2টা উপজেলাতেই আমরা এইভাবে আমাদের বিভিন্ন টহল পার্টি কেন্দ্রের গুরুত্ব অনুযায়ী ফোর্স ডিপ্লয়মেন্ট করেছি। দ্বিতীয় ধাপে মঙ্গলবার ভোট হবে ময়মনসিংহের মুক্তাগাছা, সদর ও গৌরীপুরে। এজন্য নগরীর জিমনেশিয়াম থেকে নির্বাচনী মালামাল বুঝে নেন প্রিজাইডিং কর্মকর্তারা। এখানের 3 উপজেলায় ভোট হবে 316টি কেন্দ্রে। ব্যালট পেপারটা আমরা আজকে এখন দিচ্ছি না, ব্যালট পেপারটা আমরা আজকে রাতে 3টা-4টা থেকে আমরা দেওয়া শুরু করব। দুপুরে লক্ষ্মীপুরে শুরু হয় নির্বাচনী সরঞ্জাম বিতরণ। পরে কেন্দ্রে কেন্দ্রে পুলিশি নিরাপত্তায় এসব সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এখানে 2 উপজেলায় 22 জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
মাঠে থাকবে পুলিশের 50টি মোবাইল টিম। নির্বাচনী বিধিমালার যে অপরাধ এবং দণ্ডের ধারাসমূহ আছে তাদের সাধারণ জ্ঞাতার্থে আমরা এই ধারাসমূহ প্রিন্ট আউট করে প্রোভাইড করেছি, তারা যেন বুঝতে পারেন যে কোন কোন বিষয়সমূহ নির্বাচনী বিধিমালার যে অপরাধ হিসেবে গণ্য হবে। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলার নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়। এ সময় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে ব্যালট বাক্স, সিল সহ নির্বাচনী সরঞ্জাম বুঝিয়ে দেওয়ার পর কড়া নিরাপত্তায় সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। এদিকে সোমবার সকালে রাঙামাটির দুর্গম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। এর মধ্যে বিলাইছড়ি উপজেলার বড়থলি ও ফারুয়া ইউনিয়নের দুর্গমতা বিবেচনায় 5টি কেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে ভোট গ্রহণ কর্মকর্তা ও ভোটের সরঞ্জাম পাঠানো হয়েছে। এদিন দুপুরে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সদরের 100টি কেন্দ্রের নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, পটুয়াখালী, জামালপুর, খুলনা সহ 156টি উপজেলায় বিতরণ করা হয় ভোটের সামগ্রী। এর মধ্যে 24টি উপজেলার কেন্দ্রে পাঠানো হয় ইভিএম। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, কেন্দ্রে ভোটার নিয়ে আসা ইসির কাজ নয়। দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, ভোট সুষ্ঠু করাই কমিশনের সামনে বড় চ্যালেঞ্জ। এ সময় প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপের নির্বাচনও সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে আশা জানান তিনি। বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে কিছু সহিংসতা করতে পারে, যারা কিছু লোকই থাকে তারা নির্বাচনকে সুষ্ঠুভাবে যাতে না হতে পারে অথবা প্রভাব বিস্তার করে নির্বাচনে জেতার একটা অপকৌশল করার কিছু লোক থাকেই। এই জন্যই তো আমাদের নির্বাচনের কেন্দ্রগুলোতে যাতে নির্বাচন সুষ্ঠুভাবে হতে পারে ব্যাপক সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে মোতায়েন থাকবে। এছাড়া আমাদের যে স্ট্রাইকিং ফোর্স হিসেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন। দর্শক, সংবাদ সন্ধ্যায় আরো থাকছে। প্রথম টি-20তে কাল যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ব্যক্তিগত পারফরম্যান্সে বিকল্প দেখছেন না মেহেদী। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, যা ঘূর্ণিঝড় রোমেলে পরিণত হয়ে আছড়ে পড়তে পারে বাংলাদেশ উপকূলে। এ খবরে আতঙ্ক বাড়ছে উপকূলের বাসিন্দাদের মধ্যে। বিশেষ করে দুশ্চিন্তায় পড়েছেন সাতক্ষীরা উপকূলের মানুষ, কারণ জেলার উপকূলে এখনো অরক্ষিত প্রায় 400 কিলোমিটারের বাঁধ। শরীফুল্লাহ কায়সার সুমনের তথ্যচিত্র দেখুন জাস্ট রিপোর্ট। ঘূর্ণিঝড়ের কথা শুনলেই আতকে ওঠেন উপকূলীয় জেলা সাতক্ষীরার আশাশুনি, শ্যামনগরের বাসিন্দারা। ঝড় বৃষ্টিতে নদীর পানি বাড়লে বাঁধ ভেঙে শঙ্কা তৈরি হয় প্লাবনের। মে মাসে আসন্ন ঘূর্ণিঝড় রোমেল ঘিরে ঝুঁকিতে রয়েছে উপকূল জুড়ে থাকা অধিকাংশ বেড়িবাঁধ। শ্যামনগর, আশাশুনি সহ 7 উপজেলা মিলিয়ে রয়েছে 400 কিলোমিটারের বেশি দীর্ঘ মাটির বেড়িবাঁধ, যা নির্মাণ হয় 60-এর দশকে। বর্তমানে বাঁধের বেশিরভাগই স্থানই এখন নাজুক অবস্থায়। এতে যে কোনো বড় দুর্যোগে এই বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হওয়ার আশঙ্কা স্থানীয়দের। আমরা বাড়ি ঘরে থাকতে পারিনি, আমরা আমাদের থাকারও জায়গা হয় না, বাসা গাছনে খুব কষ্ট করতে, রান্না খাওয়া হয় না। এখানে একটা কোনো সাইক্লোন সেন্টার নেই যে আমরা সেখানে যেয়ে উঠবো। বাঁধটা সুন্দরভাবে যেভাবে হয় সেইভাবে যেন সুন্দরভাবে হয়, এইটা আমরা চাই। আইলা, আমফান সহ অন্তত 100টির বেশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত উপকূলের মানুষ এখনো পর্যন্ত পায়নি টেকসই বেড়িবাঁধ, পায়নি প্রয়োজনীয় সাইক্লোন শেল্টার। ঘূর্ণিঝড়ের মোকাবেলায় যথাযথ প্রস্তুতি নেওয়ার দাবি উপকূলবাসীর। বাঁধটার যে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, এটা যদি আশু সংস্কার খুব দ্রুত না হয় তাহলে যে কোনো মুহূর্তে আবার এই এলাকা প্লাবিত হতে পারে। এটা পরিকল্পিতভাবে উপকূলীয় মানুষের দুর্যোগের বিরুদ্ধে, দুর্যোগের সহনশীলভাবে দুর্যোগের সাথে টিকে থাকতে পারে সেই পরিকল্পনা গ্রহণ করা ছাড়া এই সাতক্ষীরার, শ্যামনগর, আশাশুনি বসবাস করা খুবই অনুপযুক্ত হয়ে যাবে। যদিও দুর্যোগ মোকাবেলায় যথাযথ প্রস্তুতি নেওয়ার কথা জানায় জেলা পানি উন্নয়ন বোর্ড। আলাদা করে সীমান্তবর্তী এলাকায় যে বিওপি গুলো আছে তাদের সাথেও যোগাযোগ আছে। আর আগাম ব্যবস্থা হিসেবে ঝুঁকিপূর্ণ স্পটগুলোতে যথেষ্ট পরিমাণ জিও ব্যাগ আগেই পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। 24 মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় রোমেল। পরদিন সন্ধ্যার পর তা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক দেখছেন সংবাদ সন্ধ্যা।
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজলের দায়িত্ব পালনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে নির্বাচনে অনিয়ম হয়েছে কিনা তা তদন্তের নির্দেশ দেন আদালত। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। অনামিকা তিথির রিপোর্ট দেখুন বিস্তারিত। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করতে পারবেন না মনোয়ার হোসেন ডিপজল। নির্বাচনে অনিয়মের অভিযোগে চিত্রনায়িকা নিপুণ আক্তারের রিটের প্রেক্ষিতে হাইকোর্ট এই আদেশ দেন। ফলে আপাতত ডিপজল এই পদে দায়িত্ব পালন করতে পারবেন না। শিল্পী সমিতির বিগত নির্বাচনে সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী নিপুণ এ রিট করেন। শুনানি শেষে সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে নিপুণের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী শাহ মঞ্জুরুল হক। ওনাদের অভিযোগ ছিল বিশেষ করে মনোয়ার হোসেন ডিপজল যিনি সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন, যে উনি নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করছেন, বিভিন্ন হুমকি দমকি দিয়ে তাদের কাছ থেকে ভোট নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। এই বিষয়গুলি তদন্ত করার জন্য নির্দেশনা দিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে। সেই সাথে ডিপজলের পদের উপর স্থগিতাদেশ প্রদান করেছেন। এর আগে গত 15 মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2024-26 মেয়াদের নির্বাচন বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নাসরিন আক্তার নিপুণ। রিটে মিশা ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চাওয়া হয়। এর আগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2024-26 মেয়াদী নির্বাচনে জয়ী হয়েছে মিশা ডিপজল প্যানেল। গত 19 এপ্রিল ভোট গ্রহণ শেষে 20 এপ্রিল সকালে ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি পদে মিশা সওদাগর 265 ভোট পেয়ে নির্বাচিত হন। মাত্র 16 ভোটের ব্যবধানে সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজলের কাছে হেরে যান নিপুণ আক্তার। ডিপজল 225 ভোট পেয়েছেন এবং নিপুণ আক্তার পান 209 ভোট। অনামিকা তিথি, দেশ টিভি, ঢাকা। দর্শক দেখছেন সংবাদ সন্ধ্যা।